হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দেখো ইমাজিনেশন স্টোরিজ। গাইস, এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও আর আমি এটাই প্রথম কোনো স্টোরি মেক করছি। তো ভিডিওতে হয়তো অনেক ভুল হয়েছে, তো তোমরা একটু প্লিজ দয়া করে মানিয়ে নিও। আর এরপর থেকে যখন আমি ভিডিও দেব তখন আমি খেয়াল রাখবো যাতে এই ভুলগুলো আর নেক্সট টাইম না হয়। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। আধো আধো চোখ করে তাকিয়ে আছে তে। সে বুঝতে পারছে তার শরীরের উপরে ভারী কিছুর অনুভব, তবুও সে নড়তে পারছে না, কারণ তার শরীরটা পুরোপুরি ফ্রিজ হয়ে রয়েছে। কিন্তু তে বারবার করে ছটফট করছে নিজের শরীরটাকে নাড়ানোর জন্য, কিন্তু সে ব্যর্থ। সে পারছে না, কিছুতেই পারছে না শরীরটাকে নাড়াতে। সে মনে মনে ভাবছে, আমার শরীরের উপরে এটা কি? উফ, ও মা গো, এত ভারী! আমি শরীরটাকে নাড়াতেও পারছি না, কথাও বলতে পারছি না, চিৎকার করে আমি মা বাবাকে ডাকবো। হে ভগবান, এখন আমি কি করি? ও মা গো! ক্লান্ত ঘুমন্ত শরীরে এসবে ভাবছিল তে। হঠাৎই সে অনুভব করলো তার ঘাড়ের কাছে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। কিন্তু বেচারিতে, সে তো নড়তেও পারছে না আর দেখতেও পারছে না, কারণ ঘরটা পুরোপুরি অন্ধকার ছিল। এরপরই তার শরীরটা আস্তে আস্তে হালকা হতে শুরু করে, কিন্তু হালকা হওয়ার আগে তার ঘাড়ে সে একটু ব্যথা অনুভব করে। কিন্তু তে যেহেতু ক্লান্ত পরিশ্রান্ত ছিল, তাই তে আবারও পুনরায় ঘুমিয়ে পড়ে। তে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে 9টায়। উঠে বেশ কিছুক্ষণ নিজের বিছানার উপর বসে থাকে। সে ভাবতে থাকে তার সাথে রাত্রিবেলা কি ঘটেছে। আসলে তার সাথে যে কালকেই ঘটেছে এমন ঘটনা, এমনটা নয়। তার সাথে প্রত্যেক রাতে এমনটা ঘটে। ঠিক 3টে থেকে 4টের মধ্যে তার সাথে এরকম ঘটনা ঘটে, কিন্তু তে এর কোনো মানে খুঁজে পায় না। তে এটা তার মা বাবাকে বলেওছে, তার মা বাবা তার মতিভ্রম ভেবে নিয়েছে, কিন্তু এইবারের ব্যাপারটা ভীষণ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাই এইবার তে ভাবে যে তার মাকে সে জোর দিয়ে এই কথাটা বলবে। তাই তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে যায় তার মায়ের কাছে এই কথাটা বলতে। তে নিচে যেতে তার মা তাকে খেতে ডাকে। সে চুপচাপ তার বাবার পাশে খেতেও বসে পড়ে। সে খেতে খেতে হঠাৎই নামজুন তাকে বলে, মামনি, তোমার গলায় ওটা কিসের দাগ? কেমন একটা লাল টকটকে হয়ে রয়েছে, কিসের দাগ ওটা? এমনই কথা শুনে জিন হঠাৎ করে রান্নাঘর থেকে দৌড়ে আসে। কই দেখি দেখি, কই দেখি তো কি হয়েছে, দেখি আমি। এইতে দেখতে দে বলছি। উফ মা, আস্তে, ব্যথা আছে ওই জায়গায় আমার। উফ, কি হয়েছে এখানেতে? এহেন আওয়াজ শুনে সবাই পিছন ঘুরে তাকায়। দেখে দরজার সামনে সুগা দাঁড়িয়ে আছে। সুগা হলো তের মামাতো দাদা, কিন্তু তের সাথে তার সম্পর্ক ভীষণই ভালো, বলতে গেলে বন্ধুর মতো। তাদের বয়সের পার্থক্য এই হয়তো 5-6 বছর, কিন্তু তাও দুজনের মধ্যে বন্ধুত্ব অসাধারণ। সুগাকে দেখে তে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কি রে তে, বললি না তো কি হয়েছে ওখানে? আরে শোন না, অনেক কিছু বলার আছে তোকে। জানিস তো, প্রত্যেকদিন রাত্রিবেলা না, ওই তো রাত 3টে-4টের সময়, জানিস তো, আমার না শরীর পুরো ফ্রিজ হয়ে যায়। আমার মনে হয় কেউ আমার শরীরের উপরে শুয়ে রয়েছে, খুব ভারী। আর কালকে তুই জানিস তো, আমার ঘাড়ের কাছে দেখলাম কারোর গরম নিঃশ্বাস পড়ছে। তারপর আমার ব্যথা অনুভব হলো ঘাড়ের কাছে, মনে হলো কেউ কামড়ে দিয়েছে। আর এখন দেখ কেমন একটা দাগ বসে আছে। তুই দেখ কি করি বলতো। আর দেখ, আমি তো মা বাবাকে বলেওছি, কিন্তু মা বাবা তো আমার মতিভ্রম ভাবছে। তুই বল, এতগুলো দেখার পর কি তোর মতিভ্রম বলে মনে হয়? লাস্টের কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে তে। তের মুখ থেকে এসব কথা শুনে আপনি আপ ভুরু কুচকে আসে সুগার। সুগা ভাবে এসব তো স্বাভাবিক কোনো ঘটনা নয়। সঙ্গে সঙ্গে সুগা তেকে বলে, তে এখনই চল, আমার সাথে এখনই ডাক্তারখানায় চল। আরে বাবা, দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়া কিসের তোর? হ্যাঁ দাঁড়া
থেকে বাড়ির ভেতরে আয়। তুই তো একেবারে গেট থেকে হাঁটা দিচ্ছিস দেখছি। তা ওকে ডাক্তারখানায় নিয়ে যাবি তা তো বুঝলাম, তা ঘরের ভিতর কি আসা যায় না? হ্যাঁ আরে পিপি, আমি তো ঘরের ভিতর আসবো, সবসময় আমি ঘরের ভিতর আসতে পারবো, কিন্তু আগে তেকে ডাক্তার দেখানোটা ইম্পর্টেন্ট। তুমি বুঝতে পারছো না তের কি সব হচ্ছে? একবার ডাক্তারকে না দেখালেই নয়। আমি এখনই একবার তেকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আগে ডাক্তারটা দেখাই, তারপর তো আমি আজ রাতে রয়েছি। তোমার যত খুশি আমার সাথে গল্প করো, কিন্তু এখন আমি একবার তেকে ডাক্তার দেখাবো। হসপিটালে ডাক্তারের সামনে বসে আছে তে এবং সুগা। ডক্টর জিমিন তের সব সমস্যার কথা শুনে তার চিন্তায় ভুরু কুঁচকে আসে। সে গভীর চিন্তা সহযোগে বলে, আচ্ছা তে, তোমার এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? আমাকে সব বিষয়টা খুলে বলো। তখন তে বলতে শুরু করে, আজ থেকে প্রায় 2-3 মাস আগে হবে। আজ থেকে প্রায় 2-3 মাস আগে আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তারপরে বেশ 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মতো আমার সাথে এরকম কিছু হয়নি। প্রথম ভেবেছিলাম শরীরের হয়তো কোনো অসুবিধা হবে, কিন্তু পরে বুঝলাম যে এটা শারীরিক অসুবিধা নয়, এটা শারীরিক অসুস্থতাও নয়। আমার প্রতি রাতে মনে হয় কেউ আমার শরীরের উপরে উঠে আছে, কিন্তু আমি হাত পা নাড়াতে পারি না। কেন নাড়াতে পারি না আমি জানি না, তবে যেই থাকুক না কেন আমার শরীরের উপর, সে আমার প্রচন্ড মুখের কাছাকাছি থাকে। তার গরম নিঃশ্বাস আমার মুখে বারবার আছড়ে আছড়ে পড়ে। আর কাল রাতে তো সে আমার গলায় কামড়ও দিয়েছে। এই যে দেখুন আমার গলায় কামড়ের দাগ। এবার আমি কি করব বলুন? কোনো উপায় বলুন। আমি বুঝতে পারি সে কোনো মানুষ, এটা আমার মনের ভুল নয়, তো হতেই পারে না। আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে তে, যাও তুমি একটু বাইরে যাও। ওই যে দেখো বাইরে বাচ্চারা খেলছে, যাও ওদের কাছে যাও। আমি একটু তোমার দাদার সাথে আলাদা করে কথা বলবো, যাও। ঠিক আছে ডক্টর। এই বলে তে বাইরে চলে যায়। আর ডক্টর জিমিনকে সুগা প্রশ্ন করে, কি বুঝলেন ডক্টর? আমার বোনের কি হয়েছে? এটা কি ওর কোনো মানসিক সমস্যা, নাকি শারীরিক, নাকি সত্যি এটা ওর সাথে ঘটছে? কি মনে হচ্ছে ডক্টর? প্লিজ আমাকে খুলে বলুন, আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে। দেখুন, ও যেটা বললো তাতে আমার মনে হচ্ছে না যে এটা কোনো মানসিক সমস্যা। মানসিক সমস্যা হলে এই কামড়ের দাগটা সেটা থাকতো না। কিন্তু আমি তারপরেও আপনাকে একটা টেস্ট দেব, তার কারণ ওর শরীরে ফ্রিজ হয়ে যাচ্ছে। ওর শরীরটা ফ্রিজ কেন হচ্ছে সেটা তো জানতে হবে না, তার জন্য আমি কয়েকটা টেস্ট দেব। তো আপনি সেই টেস্টগুলো করাবেন, তারপর আমি রিপোর্ট দেখে তারপরে আমি ভেবে দেখবো যে কি করা যায়। ঠিক আছে? ওকে ডক্টর, ঠিক আছে, থ্যাংক ইউ। অপরদিকে তে, ও মা গো মা, এই কে রে? কোন হতচ্ছাড়া তুই? হ্যাঁ, কোন হতচ্ছাড়া এত জোরে ধাক্কা মারলি? উফ, আমার মাথাটা বোধহয় ফেটেই গেল রে। আসলে তে যখন বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছিল, তখনই কারোর সাথে ধাক্কা লেগে তে মাটিতে পড়ে যায়, সাথে মাথায় অনেক জোরে চোট পায়। তাই তে রাগে গজগজ করতে করতে এসব কথা বলে। এরপর তে মাথা তুলে ওপরের দিকে তাকায়, আর তাকিয়ে সে যেন 440 ভোল্টের ঝটকা খায়। আপনি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আপনি কি আবার আমাকে ফলো করছেন? আপনি কি সত্যি আমাকে ফলো করছেন? আপনি এখানে কি করছেন বলুন তো? আপনি এখানে কেন? ভাই, সেম প্রশ্নটা তো আমারও ম্যাডাম। আপনি এখানে কি করছেন? সেদিন কি আপনার ঝামেলা করা শেষ হয়নি যে আবার আপনি আমাকে ফলো করতে চলে এলেন? হ্যাঁ? এই কথা শুনে তে আরো বেশি রেগে যায়। তে বলে, এই আমি আপনাকে ফলো করছি না, আপনি আমাকে ফলো করছেন। হ্যাঁ, খালি শুধু ডিস্টার্ব করে এসে আমাকে। কেন এসেছেন? কেন আপনি আমাকে ফলো করছেন? হ্যাঁ, অসভ্য বেয়াদব। এই কি বলেন আপনি আমাকে? অসভ্য বেয়াদব? আমাকে অসভ্য বেয়াদব বলে মনে হয়? মিস ঝগড়ুটি? কি বলেন আপনি আমাকে? মিস ঝগড়ুটি? আমাকে দেখে আপনার ঝগড়ুটি বলে মনে হয়? হ্যাঁ, চলতে থাকুক ওদের ঝামেলা। ততক্ষণে চলো আমরা জেনে আসি তের বলা এই মিস্টার অসভ্যের আসল পরিচয় কি। পুরো নাম জিয়ন জাংকুক, মা বাবার একমাত্র সন্তান। যখন জাংকুকের 5 বছর বয়স, তখন তার মা মারা যায়।
আর মারা যাওয়ার বেশ কিছুদিন বাদে তার বাবা আবার বিয়ে করে নিয়ে আসে। তারপরে শুরু হয় জাংকুকের ওপর অত্যাচার তার সৎ মায়ের। তাও জাংকুক মুখ বুজে সহ্য করেছিল। কিন্তু বেশ কয়েক বছর পর যখন তার একটা ছোট্ট বোন হলো, অর্থাৎ তার সৎ মায়ের মেয়ে হলো, তখন তার সৎ মা সেই মেয়ে দেখে যখন পছন্দ করলো না, তখন জাংকুক তার বোনকে নিয়ে বেরিয়ে যায় সেই বাড়ি থেকে। আর সেই দিন রাতেই রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎই একটা গাড়িতে ধাক্কা খায় জাংকুক। দেখে একটা লোক তার সামনে বেরিয়ে এসে তার কাছে হাঁটু গেড়ে বসলো। সেই লোকটা আর কেউই নয়, জেহব সাহেব সেদিনকে জাংকুক আর জিমিনকে নিয়ে চলে যায় তাদের কাছে। জেহব সাহেবের স্ত্রী আয়ু হলো নিঃসন্তান, তাদের কোনো সন্তান নেই। তাই জাংকুক আর জিমিনকে তারা নিজের ছেলে মেয়ের মতন করে এতদিন বড় করে তুলেছে। আর তখন থেকে জাংকুক আর জিমিন হয়ে যায় জেহব এবং আয়ুর সন্তান। এরপর যখন জিমিনের 20 বছর বয়স, তখন সে বিদেশে চলে যায় ডাক্তারি পড়ার জন্য। আর জাংকুক দেশেই থেকে যায়, এখানেই পড়াশোনা শেষ করে এবং তারপরে তার বাবার বিজনেসে সাহায্য করতে থাকে। এমনই একদিন মিটিং শেষ করে জাংকুক বাড়ি ফিরছিল। সেদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর সেদিন রাতে তেও রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎই জাংকুকের গাড়ি একটা কাদার গর্তে পড়ে যায়, আর সেই সব জল গিয়ে পড়ে তের গায়ে। এই থেকেই তাদের ঝামেলার সূত্রপাত। সেদিন তে রাগের বসে জাংকুককে চড়ও মেরেছে। ঘটনাটি ঘটে প্রায় 3 মাস আগে। তারপরে এই 3 মাসে তের সাথে জাংকুকের কখনো দেখা হয়নি, কিন্তু তার মধ্যে তের সাথে এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সেদিনের মতো তে আর জাংকুকের ঝামেলা এসে থামায় সুগাকে দেখে জাংকুক তেকে বলে, এটা তোমার কে হয়? তবে যেই হোক না কেন, খুব ভালো মানুষটা। এই মানুষটার জন্য আজকে তুমি বেঁচে গেলে, নইলে তোমার খবর ছিল। এত বড় সাহস আমাকে এসব কথাবার্তা বলছেন? আপনার তো আজকে থাম 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 সরি ভাই, কিছু মনে করবেন না, আমার বোনটা একটু তার কাটা আছে, বুঝে নিত, মেয়ে মানুষ বলে কথা। ওই ভাইয়া, এবার কিন্তু তুই আমার খাবি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চ ভাই এলাম। এই 6 মাসে বদলে গেছে অনেক কিছু। কিছু সাধারণ সম্পর্ক হয়ে উঠেছে অসাধারণ। সুগা, এখন বিরক্ত করো না তো, যাও, অনেক কাজ আছে এখন, প্লিজ এরকম করো না, যাও। আহা ঝিমঝিম, তোমাকে ছেড়ে কি আমি যেতে পারি বলো? তুমি এরকম কেন করছো? চলো না, আমরা আজকে কোথাও ঘুরতে যাই। সুগা, আজকে তোর বিয়ে আর তুমি বলছো ঘুরতে যাওয়ার কথা? তুমি না সত্যি। আরে চলো না, আধ ঘন্টার জন্য ঘুরে আসি। এই, তুমি যাবে এখান থেকে, নইলে কিন্তু এটা দেখছো তো, এই যে এটা দেখছো তো, এটা দিয়ে ছুঁড়ে মারবে। এটা হাতের সামনে থাকা একটা বাসন তুলে কথাতে বলে জিমি, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি একদম আমার সাথে কথা বলতে আসবেন না, আপনি যান, এখান থেকে চলে যান, আপনার সাথে আমার কোনো কথা নেই, যান, চলে যান। আহা লক্ষ্মীতে, শোনো না, এরকম করো না প্লিজ। ওগো, এরকম করো না প্লিজ। হ্যাঁ, সুগা এবং জিমিনের বিয়ে হয়েছে আজ 4 মাস হলো। আর আজকে বিয়ে হলো জাংকুক আর তের। আর জিমিন হলো জাংকুকের ছোট বোন। তের চেকআপের জন্য সুগা বারবার যেত জিমিনের চেম্বারে। সেই থেকেই তাদের প্রেমের সূত্রপাত। এরপরেই সুগা জিমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় এবং তাদের দুজনের পারিবারিক মতে বিয়ে হয়। আর এরপর আসি তে আর জাংকুকের প্রসঙ্গে। ওই যে প্রথম দিনে যখন জাংকুক আর তে দেখা হয় এবং তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়, আর রাগের বসে তে জাংকুককে চড় মেরে বসে, সেই চড়ে সেই প্রথমবারের জন্য প্রেমে পড়ে জাংকুক। এরপরই জাংকুক তের ফুল ডিটেলস বার করে। তারপর রাত্রিবেলা করে তের কাছে যেত, তার সাথে এক প্রকার ইঞ্জেকশন রাখতো, যা পুশ করলে মানুষের শরীর ফ্রিজ হয়ে যায়। তারপর তের দিকে ভালো করে তাকিয়ে থাকতো, তেকে বেশ ভালো করে দেখতো আর ভাবতো কবে থেকে তার জীবন সঙ্গিনী করে সে তার বাড়িতে নিয়ে যাবে। আপনি
আমার সাথে ওরকম কেন করতেন? আপনি আমাকে যে ওষুধটা দিতেন তাতে আমার শরীর ফ্রিজ হয়ে যেত, আমার গায়ের উপর আপনি যে উঠে বসে থাকতেন, আপনি জানেন আমি ভাবতাম হয়তো আমার গায়ের উপর ভূত উঠে বসে আছে। আর সেবারে আপনি যখন আমার ঘাড়ে কামড় দিলেন, আপনি জানেন আমার কত ব্যথা করছে ঘাড়ে। আপনার সাথে আমার কোনো কথা নেই, আরি 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 যান। আচ্ছা সরি না সোনা, ভুল হয়ে গেছে তো, এই যে দেখো কান ধরছি আমি, আর কখনো করবো না, সরি। আচ্ছা তুমি এটা ভাবো যে আমার কি অবস্থা, আমি নাকি তোমার জ্বর খেয়ে তোমার প্রেমে পড়েছি। সত্যি সেদিনকে জ্বরটা খেয়ে তুমি অযথাই মেরেছিলে, কোনো কারণ ছিল না কিন্তু, তারপরেও আমি তোমারই প্রেমে পড়েছি। আমার প্রিয়সী, আমি তো শুধু তোমার, শুধুই তোমার ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমাকে আমি, তাই ভীষণ ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। One, two, three, four. One, two, three. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고